আমি প্রথম দিকে আগেই বললাম যে একটা পথ ছাড়ার ইয়ার মধ্যে ছিলাম, যে কোন পথে এগাবো, একা একা পড়ি, আজকে এটা পড়ি, কালকে ওইটা পড়ি, মানে ওয়েটা ঠিক ছিল না। তো যখন আমার আপা উনি আমাকে বললো যে মুরাদ, বুঝতেছি তুমি কষ্ট করছো, বাট মনে হয় ট্র্যাকটা তোমার অ্যাকুরেট ভাবে ইয়ে করতে পারছো না। তুমি একটা কাজ করো, চলো আমরা ইজি ইন্টেলেক্সে ভর্তি হয়ে যাই। তো এখানে আরফান সাহেব আছে, আমাদের অন্তর আছে, আর আরফান আছে। আরফান তো আমি আগে থেকে চিনি, অন্তরকে চিনি, কিন্তু ওইভাবে অন্তরের সাথে কথা হইতো না। বাট হচ্ছে আগে থেকে একটা মোটামুটি ইয়ে ছিল যে আমাদের ভাই ব্রাদার মানুষ, এই থেকেই আর কি মূলত যে ঠিক আছে চলেন একটা ট্র্যাকে ঢোকা। তো অনেকদিন ট্র্যাক ছাড়া ছিলাম, মাঝখানে আবার ট্র্যাকে ঢুকলাম। ট্র্যাকে ঢোকার পরও এই যে ডে বাই ডে আপনাদের একটু একটু করে ইনস্ট্রাকশন এবং গ্রুপে আবার মতো করে ইনভলভ হওয়া, মানে মাঝখানে কিছুদিন গ্যাপ থাকার পরে এই যে আপনারা আপনাদের ইনস্ট্রাকশন সেই সাথে হচ্ছে গ্রুপের যে ইনস্ট্রাকশন বা গ্রুপে একটা পড়ার যে একটা ফ্লো এটা তৈরি হলো। এইভাবেই এই ইনস্ট্রাকশন ফলো করতে করতে একটা পর্যায়ে মোটামুটি একটা প্রিপারেশন দিকে, গুড প্রিপারেশন দিকে একটা ধাবিত হয়। তো রিসোর্স হিসাবে আমি যেগুলো হেল্প করছি, প্রথম কথা হচ্ছে বই একটা তো অবশ্যই থাকতে হবে। ইজি সিম্পল নার্সিংটা এটা ফলো করেছিলাম, এটা খুবই ভালো ছিল। সেই সাথে হচ্ছে চ্যাটজিপিটি ছিল, আর আরফান সাহেবের শীট ছিল কিছু, খুবই ইফেক্টিভ শীট। তারপর হচ্ছে কেলমার্সের 1 to 12 একটা ইয়ে ছিল, শীট ছিল, এটাও খুব ইফেক্টিভ ছিল। এই কয়েকটা মিলে সাথে চ্যাটজিপিটি মিলেই হচ্ছে মূলত আমাকে হেল্প করেছে। আর রেশিওনাল গুলো বারবার আমি যেগুলো নোট করা দরকার আমার আয়ত্তের মধ্যে নাই, এগুলো নোট করতে হবে। এই যে নোট খাতা, সিম্পল নার্সিং, তারপর হচ্ছে আপনাদের শীট। আমাদের আপনার ইন্টারভিউ নিব আমরা। আপনাকে ওয়েলকাম আমাদের ইজিএন গ্লেক্সের স্টুডিওতে। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এজন্য। কারণ আপনি দীর্ঘ যাত্রা শেষ করছেন, আল্লাহর রহমতে এনক্লেস পাস করছেন। এই জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য কংগ্রাচুলেশন, অভিনন্দন। যদিও বাসি হয়ে গেল একটু, তারপরে আপনাকে আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য কংগ্রাচুলেশন। এবং ফিউচার আপনার যে লক্ষ্য সেদিকে এগিয়ে যান, সেজন্য আমরা আপনার কল্যাণ কামনা করি এবং আপনার জন্য বেস্ট উইসেস রইল। এটা আমাদেরকে যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, আমি চট্টগ্রাম নার্সিং কলেজের 4th ব্যাচের স্টুডেন্ট, বিএসসি নার্সিং অল বাংলাদেশের 4th ব্যাচ। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে, আর আন্ডার ইউনিভার্সিটি অফ চিটাগং। দেন হচ্ছে এমপিএস করেছি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আর বর্তমান হচ্ছে 2018 সালে হচ্ছে গভর্নমেন্ট জবে ঢুকেছি, চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার কর্মস্থল। এটাই। অলরাইট ভাইয়া, এমন কি কোনো স্টোরি আছে যেটার মাধ্যমে আপনি নিজের ওপর আত্মবিশ্বাসটা আরো বেশি অর্জন হলো, যে না আমাকে দিয়ে সম্ভব, বা আগে কি এমন ছিল যে আমি আসলে পারবো কি না এনক্লেক্স, এরকম সন্দেহ, এবং পরবর্তীতে এই সন্দেহটা কিভাবে আপনার মধ্যে আত্মবিশ্বাসে পরিণত হলো যে না আমাকে দিয়েও সম্ভব, আমিও পারবো পাস করতে? ওকে, গুড, সুন্দর কোশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি যখন 2023 সাল থেকে পড়াশোনা স্টার্ট করি, একদম নভেম্বরের দিক থেকে, তো প্রথম দিকে আসলে এলোমেলো লাগছিল, কোনোভাবে মানে ম্যাচ করতে পারছিলাম ওই সিলেবাসের সাথে। একটু 2023 সালের নভেম্বর থেকে যখন জার্নিটা শুরু করি, বিভিন্ন ভাবে বাধা ইয়ার মতো সম্মুখীন হচ্ছিলাম। যেমন হচ্ছে ওই সিলেবাসের সাথে আমাদের সিলেবাসের অনেক ফারাক, এবং আমাদের পড়াশোনা করে ওই পড়াশোনার প্রতি মানে দ্রুত অ্যাটাচ হওয়া খুব টাফ। কিন্তু ডে বাই ডে এটার সাথে লেগে থাকতে থাকতে একটা পর্যায়ে দেখে গেল যে ওই সিলেবাসটাও রপ্ত করা সম্ভব। আর আরেকটা ব্যাপার হচ্ছে মার্কস কম আসতো, প্রথম দিকে খুবই মার্কস কম আসতো, আমি খুবই হতাশ ছিলাম যে মনে হয় আমাকে দিয়ে হবে না। কিন্তু এর মধ্যে দেখলাম যে অন্তর সাহেব পাশ করলো, কিছুদিন পর আরফান সাহেব পাশ করলো। আচ্ছা, এরা যখন পারছে নিশ্চয়ই আমিও পারবো, আমার কোথাও গ্যাপ আছে যেটা আমি আসলে ধরতে পারতেছি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আমার জবের একটু টাইম একটু বেশি দিতে হয়।
আর যার কারণে হচ্ছে পড়াশোনা একটু কম সময় দিতে পারতাম, মানে চেষ্টা থাকতো বাট সময় দিতে পারতাম না, চাইলেও দিতে পারতাম না। তো আমি তখন একটা নিজেই থেকেই আর কি করা যে আমার রুটিন চেঞ্জ করতে হবে, কোনো যেই জায়গাতে আমি আসলে পিছিয়ে আছি। এরপর হচ্ছে রুটিনটা একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আবার মানে পড়াশোনার ইয়েটা একটু বাড়লো। আর সেই সাথে হচ্ছে আমার যারা সহকর্মীরা ছিল কর্মস্থলে, ভাইয়েরা, আমি ওখানকার জুনিয়র, সবাই সিনিয়র, খুবই ভালো, অমায়িক, মানে বড় ভাইয়ের নাই, যথেষ্ট সাপোর্ট করেছে আমাকে। আর আমাদের যে ডক্টররা ছিল তারাও খুবই সাপোর্টিভ ছিল, ওনারা বলছে যে হচ্ছে আপনি কন্টিনিউ করেন। আর ভাইয়ারও খুব সাপোর্ট দিত, একটু হলেও ওদের থেকে আমি একটু আগে আগে আসার চেষ্টা করতাম। প্রথম দিকে একটু ইয়ে হইতো, কিন্তু ভাইয়া আস্তে আস্তে এই সুবিধা যখন একটু দিল, আমার পড়াশোনার গতিটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই দিক থেকে মূলত মানে পজিটিভ একটা সাইন, যে যেই থেকে আমি পিছনে ছিলাম ওইটা একটু ওভারকাম করার ক্ষেত্রে। আর সেই সাথে হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন বা অন্যান্য যাদের সাথে আমি ইনভলভ ছিলাম, আর তাদের সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্টাডি পার্টনার, মানে গ্রুপে পড়ার একটা যে ইয়াটা, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ইফেক্টিভ একটা ওয়ে ছিল। এইভাবেই এইটাকে রপ্ত করা একটু সম্ভব হয়েছে। ওকে ভাইয়া, এখন কথা হচ্ছে যে ধরেন যেমন বললেন গ্রুপ স্টাডি একটা ফ্যাক্টর বা জব অনেকে আপনাকে হেল্প করছে, তো পাশাপাশি এখনো অনেকে অ্যাসপায়ার আছে যারা চায়, স্বপ্ন দেখে এমপ্লয়েজ পাস করবে, তো তাদের ক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন যে নিজে নিজে পড়াটা বেটার হবে না একটা গাইডলাইন ফলো করে আগানো সবচেয়ে ভালো? গুড, ভেরি গুড, খুব সুন্দর কোশ্চেন। আমি প্রথম দিকে আগেই বললাম যে একটা পথ ছাড়ার ইয়ার মধ্যে ছিলাম, যে কোন পথে এগাবো, একা একা পড়ি, আজকে এটা পড়ি, কালকে ওইটা পড়ি, মানে ওয়েটা ঠিক ছিল না। তো যখন আমার আপা, উনি আমাকে বললো যে মুরাদ, বুঝতেছি তুমি কষ্ট করছো, বাট মনে হয় ট্র্যাকটা তোমার অ্যাকুরেট ভাবে ইয়ে করতে পারছো না। তুমি একটা কাজ করো আপু, যে আপনি একটা কাজ করো, চলো আমরা ইজি ইন্টেলেক্সে ভর্তি হয়ে যাই। তো এখানে আরফান সাহেব আছে, আমাদের অন্তর আছে, আর হচ্ছে আরফান আছে। আরফানকে আমি আগে থেকে চিনি, অন্তরকে চিনি, কিন্তু ওইভাবে অন্তরের সাথে কথা হইতো না। বাট হচ্ছে আগে থেকে একটা মোটামুটি ইয়ে ছিল যে আমাদের ভাই ব্রাদার মানুষ, এই থেকেই আর কি মূলত যে ঠিক আছে চলেন একটা ট্র্যাকে ঢোকা। তো অনেকদিন ট্র্যাক ছাড়া ছিলাম, মাঝখানে আবার ট্র্যাকে ঢুকলাম। ট্র্যাকে ঢোকার পরও এই যে ডে বাই ডে আপনাদের একটু একটু করে ইনস্ট্রাকশন এবং গ্রুপে আবার মতো করে ইনভলভ হওয়া, মানে মাঝখানে কিছুদিন গ্যাপ থাকার পরে এই যে আপনারা আপনাদের ইনস্ট্রাকশন সেই সাথে হচ্ছে গ্রুপের যে ইনস্ট্রাকশন বা গ্রুপে একটা পড়ার যে একটা ফ্লো, এটা তৈরি হলো। এইভাবেই এই ইনস্ট্রাকশন ফলো করতে করতে একটা পর্যায়ে মোটামুটি একটা প্রিপারেশন দিকে, গুড প্রিপারেশন দিকে একটা ধাবিত হওয়া। হ্যাঁ, অনেকে তো ধরেন যারা ভর্তি হয় কোর্স ফিটা দেখে অনেকে বলে যে এত টাকা কোর্স ফি, তো সেই তুলনায় আমরা আসলে যেভাবে ক্লাস নেই বা যেই পরিশ্রমটা দেই বা যেভাবে ক্লাস করা এই যে 6 মাস বা 8 মাস ধরে, তো সেই তুলনায় বা যারা এনক্লাস পাস করে আসলে ফিউচার একটা বড় ধরনের ক্যারিয়ার যাদের হবে, হ্যাঁ, ইউএস এর আরএন হিসেবে প্র্যাকটিস করবে, তো সেই ক্ষেত্রে এটা কি মানে খুবই বেশি নাকি, এটা আপনার মূল্যায়নটা কি? আচ্ছা, টাকা পয়সা মানে যে পরিমাণে এই এই পথের ইফর্ট যারা ইয়ে দিচ্ছে, মানে সেটা কোচিং হোক বা ব্যক্তিগত ভাবে ইয়ে হোক, আসলে এই 15,000 16,000 টাকা এগুলো কোনো টাকাই না, বা যে কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এটা কোনো টাকাই না। কারণ হচ্ছে যে পরিমাণ পরিশ্রম ইফোর্ট দিতে হয়, এই ইফোর্ট যদি টাকায় কাউন্ট করা হয় তাহলে আসলে খুব দুষ্কর হয়ে যাবে। আসলে টাকার কথা চিন্তা না করে আমার কাছে মনে হয় যে সবাইকে কিভাবে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়, কিভাবে একটা ইনস্ট্রাকশন নেওয়া যায়, গুড ইনস্ট্রাকশন, এই দিক থেকে ভাবাটাই ভালো হবে, বা এইদিকে ধাবিত হওয়াটাই ভালো হবে। সুতরাং টাকার দিকে না তাকে গুড ইনস্ট্রাকশনের দিকে তাকানোটাই, বা যেখান থেকে ভালো একটা ওয়ে দেখাবে যারা, এইদিকে ধাবিত হওয়াটাই ভালো। এখন আমরা একটু চিন্তা করি যে পড়াশোনা যখন করা হয় তখন আমরা রিসোর্সের মাঝে কিন্তু হারিয়ে যায়, যে বিভিন্ন ধরনের রিসোর্স আছে বাজারে, ধরেন লিপিং বোর্ড, ইওয়ার্ল্ড, সিম্পল নার্সিং, তারপর মানে সন্ডার্স, আরো অনেক বই, নার্সিং স্কুল বান্ডেল,
তো অ্যাকচুয়ালি আপনি প্রিপারেশনের ক্ষেত্রে কোন জিনিসগুলো ফলো করছেন? ও, এটা খুবই ভালো কোশ্চেন। আমি যেটা করি, অনেকে অনেক ওয়েতে হয়তো আগাইতে পারে। আমার ওয়ে যেটা ছিল, যেদিন আমি ক্লাস করতাম, আজকে আজকে টপিক হচ্ছে এইটা, এই টপিকটা হচ্ছে ক্লাস কমপ্লিটের পরে পরে আমরা ওই যে গ্রুপে একবার রিভিশন করে ওটাই রিভিশন করতাম। সেই সাথে হচ্ছে ওটা কিছু বুঝলাম না, চ্যাট জিপিটি আমার খুবই হেল্প করছে। চ্যাট জিপিটি একটা জিনিস দুইবার তিনবার সার্চ করলে হচ্ছে একই জিনিসই হচ্ছে এখানে ডিপলি চলে আসে। এই জিনিসগুলো হচ্ছে যেগুলো মনে করতাম যে আমার নোট করা দরকার, ওগুলো হচ্ছে নোট করে ফেলতাম। তো এইগুলোই হচ্ছে আবার পরবর্তীতে আবার মেমোরাইজ করা। যদিও হিউজ সিলেবাস, মেমোরাইজ করতে অনেক সময় লেগে যায়, বা মেমোরাইজ করলে ওগুলো থাকে না, আবার কিছুদিন পরে নতুন জিনিসের দিকে ধাবিত হলে এদিকে ভুলে যায়। তো এই রিসাইকেল করতে 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 একটা পর্যায়ে যে ওগুলো মাথার মধ্যে থাকে। তো রিসোর্স হিসেবে আমি যেগুলো হেল্প করছি, প্রথম কথা হচ্ছে বই একটা তো অবশ্যই দেখতে হবে। ইজি সিম্পল নার্সিংটা এটা ফলো করেছিলাম, এটা খুবই ভালো ছিল। সেই সাথে হচ্ছে চ্যাট জিপিটি ছিল। আর এই তিনওয়ে মিলে হাসান সাহেবের শীট ছিল কিছু, খুবই ইফেক্টিভ শীট। তারপর হচ্ছে কেলমার্সের 1 to 12 একটা ইয়ে ছিল, শীট ছিল, এটাও খুব ইফেক্টিভ ছিল। এই কয়েকটা মিলে সাথে চ্যাট জিপিটি মিলেই হচ্ছে মূলত আমাকে হেল্প করেছে। আর রেশিওনাল গুলো বারবার আমি যেগুলো নোট করা দরকার আমার আয়ত্তের মধ্যে নাই, এগুলো নোট করতে দিতাম। এই যে নোট খাতা, সিম্পল নার্সিং, তারপর হচ্ছে আপনাদের শীট, আর বিভিন্ন রিসোর্স আসলে পাইতে পাইতে মাথা হ্যাং হয়ে যায়, এত রিসোর্স ইয়ে করা খুব টাফ। আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যে আমরা যেভাবে ক্লাস নেই, যে সিম্পল নার্সিং থেকে ধরেন পাই টু পাই প্রতিটা জিনিস যেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যত সহজ ভাবে বা যত ফান হইতে বা বিভিন্ন টেকনিক ইউজ করে। তো আপনার ক্লাসের ব্যাপারে আপনার মতামতটা কেমন, মানে ক্লাস করতে কেমন লাগছে, বা ক্লাসগুলো আসলে ইফেক্টিভ ছিল কিনা, বা এগুলো হেল্প করছে কিনা আপনাকে? হ্যাঁ, এই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, এক্ষেত্রে বলতে হলে অবশ্যই আমি আপনার কথা বলবো, অন্তর সাহেবের কথা বলবো। সেটা হচ্ছে ইজি ইনক্লেক্সি, যেটা অন্তর সাহেব যেটা করে সেটা হচ্ছে আপনার সিম্পল নার্সিংটা হচ্ছে এই ধরে ধরে আর কি স্টেপ বাই স্টেপ যাওয়া। এটাতে একটা সুবিধা আছে, সিলেবাসটা ইজিলি বুঝা যায়। আমার সিলেবাসে কোথায় কি আছে এটা ইজিলি হচ্ছে এটা মুভ করে। পজিটিভ হচ্ছে সিলেবাস ইজিলি বোঝা যায়, আর ইজি করে দেওয়া আছে, মাথায় ক্যাচ করা যায়। আর একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে খুবই ভালো, খুবই ভালো একটা। আর আসান সাহেব যেটা ক্লাস নিছে, বিশেষ করে গাইনির ইয়েগুলো তো আমি ওইখান থেকেই মোটামুটি করছিলাম। এই ব্যাপারগুলো তো খুবই ভালো ছিল। আসান সাহেবের ক্লাসগুলো খুব চমৎকার ছিল। ওভারঅল সবকিছু মিলিয়ে ইজি ইনক্লেক্সের ক্লাসগুলো খুব আসলেই ইফেক্টিভ ছিল, এবং ক্লাসগুলো পড়লেও মোটামুটি, এবং সেই সাথে কেউ যদি পড়াশোনা করে ঠিকঠাক মতো আগাইতে পারে, সেক্ষেত্রে ইজি ইনক্লেক্স মোটামুটি ফুললি একটা সাপোর্ট দিয়েছে। ওকে ভাইয়া, এখন যে পড়াশোনাগুলো করছেন, পরীক্ষার কোশ্চেন তো আসলে এভাবে আউট করা যায় না, বা নিয়মও নেই, আমরা তো এটা জানি। তারপরে ওভারঅল আপনার মানে কোশ্চেন গুলো কি কমন বা পরিচিত এরকম ছিল, নাকি কেমন ছিল এক্সামের? আমার কাছে কোশ্চেন হচ্ছে 3 থেকে 4টা কোশ্চেন মোটামুটি কমন পাইছে, মানে একদম সরাসরি বোঝা যাচ্ছে এটা 100% হবে, এটাতে কোনো ভুল নেই। যেমন হচ্ছে একটা কোশ্চেন হলো প্রিকিউশন থেকে আসলো, প্রিকিউশন আসলো এরকম যে এয়ারবোর্ন ডিজিজ কোনগুলো, একটা কমন কোশ্চেন থেকে আমি তো ঘাবড়ে গেলাম, এই মনে হয় গেল এবার ফেল কনফার্ম, এত ইজি কোশ্চেন তো দেওয়ার কথা। তো দেখলাম যে না, ওর মধ্যে একটু কি হালকা করে ট্রিক্স ঘুরাই দিচ্ছে, যেমন হচ্ছে ইজি নেম গুলো দেয় নাই, সাব নেম যেগুলো আছে ওই নেম গুলো দিছে। তো তখন মনে হলো যে না, এরকম পাইলাম একটা, আর একটা পাইলাম হচ্ছে এয়ারবোর্ন ইয়েতে যে নেগেটিভ প্রেশার রুমের যে একটা ইয়ে আসছিল, 2টা কোশ্চেন ওখান থেকে পাইলাম, ইজি, আমার কাছে খুব ইজিলি দিয়ে ফেলাম। আর সবচেয়ে যেটা আমার কাছে কষ্টদায়ক কোশ্চেন আছে সেটা হচ্ছে সাইকোলজি থেকে, মানে মেন্টাল হেলথ। এই কোশ্চেন গুলো আসলে খুব একটা পর একটা দেখি, একটা কোশ্চেন দেয় যে আরেকটু হার্ড আছে, আরেকটু কোশ্চেন তো আরো হার্ড আছে, মানে নিজেকে বুঝতেছিলাম যে এবার মনে হয় গেল। সাইকোলজি থেকে প্রায় 22-23টার মতো কোশ্চেন আসছে, যেটা আমাকে আসলে ফেল করানোর মানে চিন্তা মাথা ঢুকানোর জন্য যথেষ্ট ছিল। এর পরবর্তীতে দেখলাম প্রায়োরিটি যে কোশ্চেন গুলো আসতেছিল,
প্রায়োরিটি কোশ্চেন গুলো বুঝতেছিলাম, কিছু বুঝতেছিলাম, দু একটা এদিক ওদিক হয়েছে, মোটামুটি 10-12টা কোশ্চেন এরকম পাইছি, মোটামুটি ভালো ছিল একদম। ওগুলো আমার কাছে মনে হচ্ছিল হবে। তো এইভাবেই আস্তে 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 আগাচ্ছিলাম। আর ইঞ্জিন যেটা ছিল, ইঞ্জিন ছিল 4টা। প্রথম ইঞ্জিন ছিল হচ্ছে একটা সাইকোলজির উপরে। এটা আসলে মূলত কোন জিনিসটা চাচ্ছিলাম এটা বুঝতেছিলাম না, তবে অনেক কষ্ট করে ওটা আমাকে ওই প্রথম ইঞ্জিনটা করতে হয়েছে। তো পরবর্তীতে দেখলাম যে একটা ডাইভার্টিকুলার আসছে, আমি তো ভাবলাম যে মনে হয় অ্যাপেন্ডিসাইটিস এর কোনো আসলো কিনা। পরে দেখি না, অ্যাপেন্ডিসাইটিস না, ওই যে রাইট সাইড, লেফট সাইডের কথা বলতেছিল। আচ্ছা দেখ তাহলে এটা ইয়ে করি। পরে দেখলাম না, ডায়াগনোসিস সব ঠিক আছে, এটা ইজিলি কোপ আপ করলাম। পরবর্তীতে আর একটা আসলো হচ্ছে ইয়ে থেকে আইপিসির উপরে। এটা মোটামুটি আইসিপির উপরে, তো ইন্টারক্রেনাল প্রেশারের উপরে আর কি। তো এটা দেখে আস্তে 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 পারতেছিলাম, তো বুঝলাম যে এটা হবে। আর একটা ইসিটির উপরে আসছিল, ইসিটি এবং ইইজি, এটার উপরে একটা ইঞ্জিন আসছিল। এই 4টা ইঞ্জিনটা মোটামুটি ছিল, তো ওইটা ইনশাল্লাহ কভার করতে পারছি বলে মনে হচ্ছে। যখন 85টা কোশ্চেন আসলো তখন তো বন্ধ হয়ে গেল, তখন তো আমি ভাবলাম এই বুঝে গেল, মনে হয় এবার আমার জন্য খুব কষ্টদায়ক একটা সময় যাচ্ছে। মানে ফেল আমি শিওর ধরে নিচ্ছিলাম যে মনে হয় ফেল, কিন্তু পরবর্তী দেখলাম যে না, আসলে যত হার্ড কোশ্চেন আসে ততই হচ্ছে একজন স্টুডেন্টের জন্য ভালো। মানে হার্ড কোশ্চেন আসলে মানে কি আমার ওগুলো হচ্ছে, ওই কোশ্চেন অ্যান্সার ঠিকঠাক আমি দিতে পারতেছি, এটাই আর কি ব্যাপার। এটা একটা কোশ্চেনই আসছে। ওকে ভাইয়া, এমন কি কিভাবে পরে যখন আপনার প্রিপারেশন লাস্টের দিকে, তখন কিভাবে বুঝলেন, নিজেকে আইডেন্টিফাই করলেন যে না আমি এখন পরীক্ষার জন্য রেডি, যে আমি এখন পরীক্ষা দিলে আল্লাহর রহমতে, আল্লাহ যদি রহমত করে আমি পাস করতে পারবো? মানে নিজের প্রতি কোন লেভেলে গিয়ে আপনার কনফিডেন্সটা আসছে, মানে প্রিপারেশনের কোন পর্যায়ে গিয়ে, বা কি দেখে আপনি নিজেকে যাচাই করলেন যে না আমি এখন পরীক্ষার জন্য প্রস্তুত? আচ্ছা ঠিক আছে, একটু সুন্দর করে, একজন পরীক্ষার্থীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা যদি আইডেন্টিফাই না করতে পারে, আসলে যদি আর্লিও চলে যায় তখনও ঝামেলা, লেট হয়ে গেলেও ঝামেলা, সে ভুলে যাবে। তো এই জন্য একজন স্টুডেন্টের জন্য এই জায়গাটা খুব দরকার। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি মক টেস্ট দিতাম, প্রতিদিন একটা করে মক টেস্ট দিই, টোটাল একটা পরীক্ষা দিব, র্যাট টেস্ট বা ক্যাট টেস্ট যে কোনো একটা দিব, দেওয়ার পরে দেন ওগুলো রেশনাল দেখলাম। তো এরকম র্যাট টেস্ট বা ক্যাট টেস্ট মোটামুটি টানা হচ্ছে 20-25টা ক্যাট টেস্ট দিছি। দেওয়ার পর হচ্ছে আমি দেখলাম যে এবারে যে মোটামুটি যেই টাইপের কোশ্চেন আসুক, মানে মোটামুটি আমার রেঞ্জ মানে 65-70 এর মধ্যে থাকতেছে, বা 65 এগুলো আপ হচ্ছে, 60 আপ হচ্ছে, মানে কখনোই কম আসতেছে না। একটা শুধু আমার মানে খারাপ আসছিল পরীক্ষার 3-4 দিন আগে, আমি তো ভেঙে পড়ছিলাম, আয় হায় রে, এই সময় খারাপ আসলো মানে গেল না। একটা নিজেরই একটা খারাপ লাগা, এই সময় আসলে খারাপ আসে, একটা খারাপ আসছিল, 25-26টার মতো দিয়েছিলাম, একটা খারাপ আসছে, বাকি সবগুলোই ভালো আসে। তখন আমি মনে মনে ভাবলাম যে এখন একটা পরীক্ষা দেওয়া যায়, এই তখন দিয়ে আমি পরীক্ষা দিয়ে নিজেকে বিচার করার জন্য এই র্যাট এবং ক্যাট, এই জিনিসগুলি হচ্ছে দিয়েই নিজেকে বিচার করে নিতে হবে যে আমি পরীক্ষার জন্য প্রস্তুত। ওকে ভাইয়া, তাহলে যখন আপনি ধরেন প্রস্তুত মনে করলেন, দেন বুকিং করছিলেন কতদিন আগে যে নেক্সট আপনি পরীক্ষাটা দিবেন? বুকিং করছিলাম ওই প্রায় 1.5 মাস আগে করছিলাম। আমি অ্যাকচুয়ালি মার্চেই পরীক্ষা দিতে চাইছিলাম, যে লাস্ট উইকে পরীক্ষা দিব, কিন্তু দেখি যে সর্ট আউট, মানে স্পেস খালি নাই আর, তো যার কারণে হচ্ছে পাইলাম না। আর এরপর হচ্ছে এপ্রিলের নতুন সিলেবাস আবার অ্যাড, এইখানে আবার এই জন্য করে ফেলাম, দেখ আল্লাহ কপালে যার রাস্তায় দিয়ে ফেলি। তাছাড়া মার্চে পরীক্ষা দিতাম। হ্যাঁ, অনেকে কিন্তু ভয় পায়। তাহলে আপনার ধরেন এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যে এপ্রিলে চেঞ্জ হইতে পারে, তখন আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল, যে আসলে আমি কি আসলে ঠিক মানসিক একটা চাপ তো থাকে। আমি এই জন্য বারবার হচ্ছে নেট সার্চ করতাম, আসলে ওরা কি চাই, কি টাইপের কোশ্চেন গুলো ওরা অ্যাড করতে চাচ্ছিল। তো আমি যেটা পাইছি এখন পর্যন্ত 2-3টা জিনিস ওরা মোটামুটি ইয়ে করতে চাচ্ছিল, যে হচ্ছে ইথিক্স এর ভায়োলেন্স, এই জিনিসটা ওরা ফোকাস করতেছিল। আরেকটা জিনিস হচ্ছে ইকুইপমেন্ট, যে এটার ইউজ, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, এই জিনিসটা, আর হচ্ছে প্রাইভেসির ব্যাপারটা,
পেশেন্ট প্রাইভেসি, এই তিনটা জিনিসটা খুব গুরুত্ব দিচ্ছে দেখতেছি। তো আমি এই জিনিসগুলো নিজের সাথে একটু ইয়ে করলাম। আর ইথিক্সের ব্যাপারে যেটা ওরা সোশ্যাল মিডিয়াতে যেটা ভায়োলেন্স করে আর কি, ইনফরমেশন লিক করে, বিভিন্ন টিকটক বা হ্যান ত্যান এগুলোতে ওরা নার্সরা যে ইয়েগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে নিজেকে কোপ আপ করে যা তাকে কপালে সব কোশ্চেন তার ওখান থেকে দিবে না, 2, 3, 4, 5টা কোশ্চেন এদিকে করবে। দেখেছে কাল্লা বলছে। যাই হোক, যেহেতু আমি পাই নাই স্পেস, কিছু করার নাই, না পাওয়ার চেয়ে তো ইয়ে করা ভালো, এই বসে থাকার চেয়ে তো কিছু করা ভালো, তাই আর কি। দেন ভাইয়া আপনি কি কি পরিবর্তনগুলো লক্ষ্য করলেন যে আমাদের ওল্ড সিলেবাস আর নিউ সিলেবাসে যে পরীক্ষা, ধরেন আগে আমরা যেভাবে মানে পড়াশোনা করছি, যে প্রথমে পরীক্ষা দিতাম, যা যা পড়াইতাম বা যেভাবে প্রস্তুতি নিয়েছি যে পরীক্ষা দিব বলে, বাট এমন কি কোনো মেজর কোনো পরিবর্তন আপনি পেয়েছেন বলে মনে হচ্ছে? যে কোনো পরিবর্তন আসে নাই, সবগুলো পরিবর্তন, 2-3টা হয়তো কোশ্চেনে একটু ছিল, যেমন হচ্ছে 3-4টা পেশেন্ট মিলে একটা হচ্ছে ইয়া তৈরি করা, প্রায়োরিটি অনুযায়ী এরকম একটা কোশ্চেন ছিল। 3-4টা কোশ্চেনে হিস্ট্রি টোটাল দেওয়ার পরে হচ্ছে ওই এনজেনার মতো করে আর কি। তো ওই রকম হচ্ছে ইয়ে দিয়ে কোন কোশ্চেনটা হচ্ছে, কোন পেশেন্টটা হচ্ছে ওই অবস্থায় আপনি ডিল করবেন, প্রথম অবস্থায় ডিল করবেন, কোনটা প্রায়োরিটি পাচ্ছে, এই টাইপের 3-4টা কোশ্চেন পেশেন্ট হিস্ট্রি দেওয়া, দেন হচ্ছে আপনার ওই অনুযায়ী কোনটাকে প্রায়োরিটি দেবে, এরকম একটা ইয়ে ছিল। এটা একটা ডিফারেন্ট সাথে ছিল। আপনি একটা ভাইয়া পারফেক্ট এক্সাম্পল যে এরকম একটা রিস্কি সময়ে পরীক্ষা দিয়ে সিলেবাস চেঞ্জে যে ভয়ে থাকে সবাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে খুশির সংবাদ পাস করানোর তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। তো যারা ধরেন এই যে এপ্রিলের পরে এখন থেকে পরীক্ষা দিবে, তো তাদের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ থাকবে? যে পরিবর্তন হয়েছে যেহেতু সিলেবাস, তাহলে তারা কিভাবে প্রিপারেশন নিতে পারে বা কোন জিনিসগুলা খেয়াল রাখতে পারে বা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গেলে তারা উপকৃত হবে, এরকম কিছু পয়েন্ট আউট যদি করেন। অবশ্যই যারা প্রিপারেশন নিচ্ছে তারা তো ডেফিনেটলি খুব ভালোভাবে নিজেকে তৈরি করে নিচ্ছে, আগের কোশ্চেনের মতো করেই কোশ্চেন ইয়ে হবে, কিন্তু পার্থক্যটা ওই জায়গাতে যে ওই ছোট ছোট যে জিনিসগুলো, যে আমি আগেই বললাম যে ইথিক্যাল ভায়োলেন্স বা ইনস্ট্রুমেন্ট গুলো প্রপার মানে অ্যাকুরেট ভাবে এগুলো মিস ইউজ না করা, সেই সাথে হচ্ছে প্রায়োরিটির উপরে বেশি জোর দেওয়া, এই জিনিসগুলো। এই আর হচ্ছে ওই চারটা পেশেন্ট থাকে বা 5টা পেশেন্ট থাকে, ওই পেশেন্ট থেকে প্রায়োরিটি বেসিস ইয়ে করা, বা ওগুলো হচ্ছে এনজেন আকারে তৈরি করা, এই এনজেন আকারে আসে। তো এই জিনিসগুলোই হচ্ছে মূলত হচ্ছে নতুন অ্যাড। যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে এই জিনিসগুলোর উপর জোর দেওয়ার জন্য মানে আমি সাজেস্ট করবো যে যারা পরীক্ষা দিবে পরবর্তীতে বা এখন থেকে পরীক্ষা দিবে, তারা এই জিনিসগুলো একটু দিকে নজর দেয়। আমি তো মনে করি সবগুলোই পড়াশোনা করে, সবগুলোই জানে, জাস্ট হচ্ছে একটু ভালো করে যেন মনোযোগের চোখ তোলা। আরেকটা জিনিস সেটা হচ্ছে বাচ্চাদের যে এই ডেভেলপমেন্টের যে স্টেজগুলো, সেই সাথে হচ্ছে ওদের প্লেইং যে এই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে, এইটা থেকে মোটামুটি ভালো একটা ইয়ে আসে। সুতরাং যেগুলো বারবার আমরা ভুলে যাই, এটার দিকে একটু যদি খেয়াল দেয় নতুন যারা, তাদের জন্য ভালো হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর পয়েন্ট আউট করছেন। আর ভাইয়া যারা পড়াশোনা করে অনেকে কিন্তু খুবই সিরিয়াস, মানে জীবন দিয়ে দেয়, মানে কেউ বলে 12 ঘন্টা পড়ি, কেউ বলে 16 ঘন্টা, কেউ বলে রাতে 2 ঘন্টা ঘুমাই, কেউ বলে যে আমি বিগত 6 মাস 6 ঘন্টাও ঘুমাই নাই, এরকম রাতও গেছে, মানে এমন কোনো রাত গেছে না যে আমি 6 ঘন্টা ঘুমাইছি। তো আসলে কি এত সিরিয়াস লেভেলের পড়াশোনা করা দরকার আছে? না, আমি আমার যেটা হতো, আমি কিভাবে পড়ে এটা জানি না, সিরিয়াস তো অতই হতে হবে, কিন্তু সিরিয়াসের একটা লিমিটেশনটা আছে, যে কতটুকু সিরিয়াসনেস আমার থাকতে হবে। মানে সিরিয়াসনেস না থাকলে তো আবার এটাকে আবার ইয়েও করা যাবে না, রপ্ত করা যাবে না। সুতরাং কতটুকু সিরিয়াসনেস এর হব, এটাও আমাকে কোপ করে নিতে হবে। তো আমি যেটা করতাম সেটা, আমার হচ্ছে জব আওয়ারটা একটু বেশি, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যে। তো এই সারাদিন ডিউটি করে এসে সুন্দর সময় হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাই যেতাম, মানে দেরি নাই, সাথে সাথে ঘুম। 2-2.5 ঘন্টা পর হচ্ছে আমি বলে রাখতাম ভাবিরে, উনি ডেকে দিত আমারে, অথবা অ্যালার্ম দিয়ে রাখতাম, ওই সময়টা ঘুম থেকে উঠতাম, উঠে দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, করে হচ্ছে পড়তে বসলাম। বসতে বসতে 10টা 10:30 11টা বেজে,
এই টানা পড়তাম একদম প্রায় 3টা 3:30 পরে দেন হচ্ছে এই যে আমার সময়ের পড়ার সময়টাই ছিল এটা, এর উপর আমার আসলে পড়ার সময় নেই সত্যি কথা। এরপর হচ্ছে আবার ঘুমোর থেকে উঠে আবার সেই জব লাইফ। আমি যেটা করতাম এর পাশাপাশি যেই দিন অফ থাকতো, এই ছুটিগুলো আমার ছুটি, ওই দিনগুলোকে কাজে লাগাই, এটা সর্বোচ্চ ইউজ করার চেষ্টা করতাম যে এটা আমার জন্য বোনাস পাবো, ওই বোনাসটাকে কাজে লাগানোর চেষ্টা করতাম। ইভেন আপনাকে বললে হয়তো হবে কতটুকু জানি আমি গত 2 ঈদে বাড়িতে যাইনি, কারণ ঈদে একটা লং টাইম ছুটি পাই আমি, এই ছুটিটা শুধু কাজে লাগানো, কারণ হচ্ছে এরপর আমার আবার ডিউটি শুরু, সেই একই রুটিন। তো এই মানে ইয়েটা করার জন্য, সময়টাকে কাজে লাগানোর জন্য ঈদে যাওয়া হয় নাই। আব্বা মানে বিশেষ করে আব্বা খুব রাগ করে, কিন্তু আসলে কিছু করার নাই আমার। তবে বুঝাই বলার পর তারাও হচ্ছে। আর সবচেয়ে বড় স্যাক্রিফাইস হচ্ছে আমার ওয়াইফ, সে কখনো বাইরে যাওয়ার জন্য বলতো না, আর সন্তানকে তো আসতেও দিত না আমার কাছে পড়ার সময়। এই বাকি সময়টা একটু যতটুকু অফিস থেকে এসে যে ঘুমানোর আগে যে সময়টা পাই, এই সময়টা হচ্ছে বাচ্চাদের সাথে যতটুকু গিয়ে করা যায়, এর আগে পরে হচ্ছে তার মানে স্পেস নেই। ব্যাপারটা এরকম, মানে নিজে শুধু স্যাক্রিফাইস না, সাথে হচ্ছে আমার পরিবারও সর্বোচ্চ স্যাক্রিফাইস। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমার ওই ডিউটি থেকে যে পরীক্ষার আগে, বিশেষ করে 3-4 মাস আগে আমি একটা ইএল নিয়েছিলাম, ইএলটাকে সর্বোচ্চ কাজে লাগাইছি 1 মাস সর্বোচ্চ কাজে লাগাইছি। দেন হচ্ছে যারা আমার সহকর্মীরা ছিল তাদেরকেও ব্যাপারটা বলার পরে ওনারাও আগে তো আমাকে ছেড়ে দিত একটু, যেখানে আমি ধরেন যে 6টায় বের হবো বা 8টায় বের হবো, 2-3 ঘন্টা আগে বের হতাম যে ভাই আমি বেরোচ্ছি। তো ওনারা কাজে নিজেরা সিনিয়র হয়েও সব থাকতো, কাজ করতো, বাট আমাকে জুনিয়র হিসেবে একটু ছেড়ে দিত, মানে স্যাক্রিফাইস করতো আর কি। এই কাজগুলো আসলে শেষের দিকে আমাকে খুবই ইফেক্টিভ ইয়ে দিছে প্রিপারেশন নিতে বা নিজেকে ওই জায়গাতে তৈরি করতে আর কি। আর সত্যি কথা বলতে আরেকটা কথা না বলে গ্রুপে পড়া বললাম, রাতের বেলা গ্রুপে পড়ি। আমার যে গ্রুপ পার্টনার ছিল, মানে কি বলবো, সে হচ্ছে আমার মতো রাত জায়গা পাখি ছিল, সে ওই 1টার পরে হচ্ছে আমাকে নক করতো বা আমিও তাকে 1টার পরে নক করতাম, আমরা ওই সময়টাই কাজে লাগাতাম। এই সময় এর আগে নিজে নিজে মোটামুটি দেখতাম, নিজে নিজে পরীক্ষা দিতাম, রিভিশন করতাম বা রেশনাল গুলো দেখতাম। রাইট ভাইয়া, আমরা কিন্তু সব সামনেরটা দেখি যে না পাস করছে, এই তো ইজি হয়ে গেছে, মানে দিলেই পাস, মানে এরকম অনেকটা এরকম মনে করে অনেকে। বাট এটার পিছনে প্রতিটা ফ্যামিলির সদস্য, হ্যাঁ, তাদের স্যাক্রিফাইস, যারা কলিগ আছে তাদের সহযোগিতা, বা এই যে ছুটি গুলোকে আপনি ইউজ করছেন, বা ধরেন সিএল গুলোকে বা ডে অফ গুলোকে আপনি কাজে লাগাইছেন, বা আপনি এত ওভার ডিউটি করে এসেও ক্লান্ত শরীর নিয়ে যেখানে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া দরকার, বাট আপনি অ্যালার্ম দিয়ে উঠে গেছেন যে আপনাকে পড়তে হবে। এবং আপনি 2টা ঈদের কথা বললেন যে স্যাক্রিফাইস, 2টা ঈদে বাসায় জানি ফ্যামিলি, বাবা মা, কোনো সন্তানই চায় না ছেলে মেয়ে ছাড়া ঈদ করতে, তারপরেও তাদেরকে এরকম একটা স্যাক্রিফাইস করতে হয়েছে। বাট এই যে এত কিছু স্যাক্রিফাইস করার পরে আজকের এই রেজাল্ট, তো সেই ক্ষেত্রে আমরা অনেকে আবার জিনিসটাকে ইজি ভাবে নেই যে না আরে এনক্লেস কি এমন, হ্যাঁ পরীক্ষা দিলে পাস করে, বড়ি বড়ি এক্সাম্পল এরকম মনে করে এবং ইজি মনে করে। বাট ওই রকম স্যাক্রিফাইস করতে পারলে ইজি, বাট স্যাক্রিফাইস না করলে ইজি না। অনেকে হয়তো চিন্তা করবে যে হয়তো 6 মাস 10 মাস পড়লাম হয়ে গেল, বাট এটার পিছনে যত স্যাক্রিফাইস তত এটার আনন্দ বেশি হয়। হ্যাঁ, যে মানুষ যত কিছু স্যাক্রিফাইস করে তার কিন্তু আনন্দ তত বেশি। তো যাই হোক, এত কিছু স্যাক্রিফাইস সবাইকে আমাদের পক্ষ থেকে থ্যাঙ্কস, যে এরকম স্যাক্রিফাইস করার কারণে আজকে বা সহযোগিতা করার কারণে আজকে মুরাদ ভাই একটা ভালো রেজাল্ট করছে এবং আপনাদেরকে একটা ভালো গিফট দিতে পারছে যে না আপনাদের স্যাক্রিফাইস আজকে সফল। তো এই জন্য আসলে এটাই তাদের জন্য একটা বড় রিওয়ার্ড। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যে প্রথম থেকে এই পাশ করা পর্যন্ত যে মানুষগুলোর অবদান আমার পিছনে, সেটা হচ্ছে জাবিল ভাই থেকে আপনার থেকে শুরু করে বা পরবর্তীতে যারা এই সাহেব এদেরও যে, এবং আমার গ্রুপ পার্টনার, আমার কলিগ, আমার ফ্যামিলি যারা আমাকে সাপোর্ট করে, সত্যি তাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ।
কারণ এই কৃতজ্ঞতা প্রকাশ না করলে সত্যি কথা বলতে নিজের একটা ইয়ে হবে। সুতরাং যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে আসতেছে, পরবর্তীতে আমার কি স্টেপ হবে তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ইজি এনক্লেভসকে ধন্যবাদ, এই সুন্দর একটা আয়োজন করছে বা আমার মতটাকে প্রকাশ করার একটা ব্যবস্থা করে দিচ্ছে, এই জন্য ওয়েলকাম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই কিন্তু কমপ্লেন করতে পারে চাইলে যে আমার সময় নেই, আমি জব করি, আমি ব্যস্ত, আমি পড়তে পারতেছি না। বাট ইফ দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ ওয়ে, যদি সে চায় যে না আমি একটা সময় বের করব, তাহলে সে বিভিন্ন ভাবে সময় বের করতে পারে। ডে অফ, সিএল অথবা ইএল, আর্ন লিভ গুলো, বা ছুটির যে হলিডেজ গুলো আছে বা ভ্যাকেশন গুলো থাকে বা রিক্রিয়েশনাল লিভ থাকে, এগুলোকে সে কাজেও লাগাইতে পারে যদি চায়। বাট যদি কেউ না চায়, কমপ্লেন করতে চায়, তাহলে সে কমপ্লেন করেও কিন্তু এড়িয়ে যেতে পারে যে আমার সময় নেই, আমার দ্বারা সম্ভব না। আসলে সত্যি কথা বলতে হচ্ছে এটা নির্ভর করে মানে পুরোটা নিজের ইচ্ছার উপরে, কে কতটুকু মানে ডেডিকেশন হচ্ছে বা আসলে সেই কতটুকু মন থেকে চায়, এটা অনেকটা একটু গুরুত্বপূর্ণ। যার কারণে হচ্ছে আপনি ছুটিগুলোকে কেমন করে কাজে লাগাবেন সেটা নির্ভর করে আপনার উপর। আপনি চাইলেই সেটা হেসে গেলে উড়াই দিতে পারেন, অথবা টায়ার্ডনেস শরীরে আপনি রেস্ট নিতে পারেন। তো আপনি যদি প্রবল একটা ইচ্ছা থাকে যে আমি এটাকে যেভাবে জয় করতে হবে, তো সেটা আপনি করতে পারবেন, আমি মনে করি। অলরাইট, যখন আপনার প্রিপারেশন প্রস্তুত, ধরেন আপনি মালয়েশিয়াতে গেলেন, যাওয়ার আগে এই কোনো কি আছে ভাইয়া যে নির্দেশনা, যে কোনো কিছু ভুল থেকে শিক্ষা নিতে পারে যে এই জিনিসগুলো এরকম পূর্ব প্রস্তুতি নিয়ে গেলে পরীক্ষার হলে ভালো বা পরীক্ষার দিন গেলে ভালো? আমার তো কঠিন একটা হিস্ট্রি হয়ে গেছে। সেটা হচ্ছে আমি চিটাগং থেকে যাচ্ছি ঢাকায়, তো যাওয়ার সময় গাড়ি লেট করলো, লেট করে প্রায় আমার ফ্লাইট হচ্ছে 8:25 ছিল, এখানেই বেজে গেছে হচ্ছে রাস্তার মধ্যে বেজে গেছে হচ্ছে 7টা। ফ্লাইট মিস, আমি শিওর ফ্লাইট মিস। এমন জ্যাম সেদিন, মানে কুমিল্লাতে আমার 3:30 বেজে গেছে, গাড়ি এক ধাপর সামনে আগাইতে পারে না, এমন জ্যাম। যাই হোক, সেই দিন তো আমি তো ভাবলাম যে এই মনে মিছিল, কারণ আমার নর্মালি ঢাকায় পৌঁছার কথা ছিল 4টায়, যে নর্মালি 4টায় পৌঁছার কথা, কিন্তু সেই ক্ষেত্রে জ্যামের কারণে আমি আর পৌঁছাইতে পারলাম না, 7টা বাজে। তাদের পরে হচ্ছে উবার যিনি ছিল উনি শুধু বললাম যে আমার মিস, কিন্তু আপনার চেষ্টা করে একটু দেখতে পারেন যে আর একটু আর্লি যাওয়া যায় কিনা। উনি যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো, প্রায় 25 মিনিটের মধ্যে যেখানে যাওয়া অসম্ভব সেখানে উনি এমন স্পিডে গাড়িটা চালাইছে যেটা আমাকে হেল্প করছে। যারপর তো সব ক্লোজ, এখন সুপারভাইজার সাহেব যারা ছিল ওরা তো কোনোভাবে আর টিকিট কোনো কিছু দিবে না, বোর্ডিং দিবে না। রিকোয়েস্ট করে যাই হোক পরীক্ষার কথা বলে, আরেকজন ভদ্রলোক ছিল ওনারও পরীক্ষা, ওই ছেলেরও, উনি ছিল হচ্ছে ওখানকার ইউনিভার্সিটির আর কি স্টুডেন্ট। তো দুইজন মিলে যাই অনেক রিকোয়েস্ট করার পর উনি বোর্ডিং এর ব্যবস্থা করে দিল, যে ইমিগ্রেশনে আর অ্যালাউ করে না, এটা অ্যালাউ করে না কারণ হচ্ছে বেশি দেরি হয়ে গেছে, অলরেডি সব ওদিকে ক্লোজ করে দিচ্ছে। তো ওনাদেরকেও যাই হোক আমরা অনেক রিকোয়েস্ট করে বুঝাইতে পারছি, পরবর্তীতে প্লেনে উঠতে পারলাম। মানে এটাই আমি বলবো যে সময় নিয়ে কেউ যেন যায়, মানে আমার মতে এই কাজটা যাতে না করে। খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম, যেটা যাই হোক আল্লাহ তাআলা হয়তো 5 তকদিরের একটা বিদায় এভাবে নিয়ে গেছে, তাছাড়া সেই দিন যাওয়া আমার কোনোভাবেই সম্ভব না। তো এরপর হচ্ছে একটা অ্যারাইভাল কার্ডের একটা ব্যাপার থাকে, ওই সময় অ্যারাইভাল কার্ড নিয়ে একটু ভেজাল করে। যারা মালয়েশিয়া যাবে আমি বলবো যে আগে থেকে যেন অনলাইন অ্যারাইভাল কার্ডটা নিয়ে যাবে। আর হোটেলের একটা ব্যাপার থাকে, যত কাছাকাছি নিয়ে হবে তত ভালো। তো আমার হোটেলটা ছিল 5 মিনিট হেঁটে যাবো এরকম, তো এই হোটেলটা আসলে ভালো ছিল। এটাই, আর তেমন কোনো ইয়া থাকে না, মোটামুটি এগুলো ইয়া করলেই খাবার। আচ্ছা ভাইয়া, ওই ইমিগ্রেশনে যখন পার হন তখন কি কোনো ধরনের প্রবলেম হয়? অনেকে বলতেছে রিসেন্টলি যে সমস্যা হচ্ছে। না, ইমিগ্রেশনে আমাকে যেটা ইয়ে করছিল, এখানে ওই যারা গভর্নমেন্ট তাদের তো মূলত হচ্ছে ওই জিও গুলো আর কি চেক করে, তো জিও ব্যাপারে একটু থাকে, ওই জিও গুলো চেক করাতে হয়। এর পরবর্তীতে তেমন কোনো ঝামেলা করে ওখানে যাওয়ার পরে হচ্ছে অ্যারাইভাল কার্ড গুলো আছে কিনা বা আমার ঠিকঠাক মতো ইয়াগুলো আছে কিনা, ডকুমেন্ট গুলো আছে কিনা, সব ডকুমেন্ট গুলো ঠিকঠাক রাখতে হবে, কারণ ডকুমেন্টই আপনাকে ওখানে চিনবে না, আপনার ডকুমেন্ট আপনাকে চেনাবে।
সুতরাং ডকুমেন্টগুলো ঠিকঠাক মতো রাখতে হবে, যাতে ডকুমেন্ট কোনোভাবে মিসিং না হয়। আর ডকুমেন্টের ঝামেলা হলে ইমিগ্রেশন থেকে আপনাকে ভেজাল করতে হবে। আর ওনারা যে স্পেসিফিক যে কোশ্চেন গুলো করে ওই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে, মানে অযথা উল্টাপাল্টা কোশ্চেন করলে ওনারা আপনাকে ভেজাইবে। সবটা এরকম। তারপরে কয়দিন আগে আপনি পরীক্ষার মানে সেন্টারের কয়দিন আগে গেছেন মানে পরীক্ষা দেওয়ার জন্য? একদিন না 2 দিন, বা তারপর পরীক্ষার হলে কতক্ষণ আগে গেছেন, বা এর মধ্যে কোনো প্রবলেম হয়েছে নাকি? আচ্ছা, 7 তারিখে পরীক্ষা ছিল আমার, আমি মালয়েশিয়া গেছি 5 তারিখে। এই 5 তারিখ পৌঁছাতে পৌঁছাতে ওই বিকেল সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে পৌঁছেছি। তো পৌঁছানোর পরে ওই যে পরের দিন 6 তারিখে মোটামুটি রিল্যাক্সে ছিলাম, রিভিশন টিভিশন দিলাম। 7 তারিখে হচ্ছে মানে ইয়েতে গেলাম, সেন্টারে গেলাম সকালে। আমি মোটামুটি রাইট টাইমে আর কি গেছি, এদিক ওদিক তেমন কোনো ইয়ে না। পরে ওনারা জিজ্ঞেস করলো যে আমি মানে আরো 20 মিনিট কেন আগে আসলাম না, একদম ডিউ টাইমে কেন। আমি বললাম যে ওখান থেকে পায়ে হেঁটে আসছি, যার কারণে আর কি ইয়ে থেকে বের হইতে একটু টাইম নিয়ে আর কি। তো তেমন এটা নিয়ে কোনো পেশাই নেই, জাস্ট এইটুকু জিজ্ঞেস করছিল। তো আমি মনে করবো যে 5 মিনিট আগে বা 10 মিনিট আগে যাওয়াই ভালো, বা একটু আগে গেলে নিজেকে রিল্যাক্স করা যায় একটু। ওকে ভাইয়া, এবার পরীক্ষার রুমে কি এমন কোনো ঘটনা ঘটছে যেটা মেমোরেবল? এরকম কিছু? ওইরকম তেমন কোনো ঘটনা ঘটে নাই, তবে একটা জিনিস হচ্ছে ওইখানে বারবার হচ্ছে ব্রেক কথা, যেটা ব্রেকের কথা আসছিল। তো উনি এসে জিজ্ঞেস করছে আপনি ব্রেক নেবেন কিনা, আমি বললাম হ্যাঁ ব্রেক নেবেন। উনি আমাকে বার বলছে আমি ক্লিক করে জানিয়ে করি, কিন্তু আমি চাচ্ছিলাম যে উনি ক্লিক করুন যাতে কোনো ঝামেলা না হয়, কিন্তু উনি ক্লিক করে নাই, সেটা আমাকে সেটা ইয়ে করতে বলে। তো এটা নিয়ে ওনার দিকে আমি কোশ্চেন করছিলাম, উনি আমাকে কোশ্চেন করতেছিল, ব্যাপারটা এরকম। পরবর্তীতে উনি বলছেন না এটা রুলস আছে, আপনাকে কি করতে হবে, পোস্ট করে যেতে হবে। দেন তারপর আমি পোস্ট করে দেন ইয়ে করেছিলাম। এটাই, তেমন কোনো ইয়ে ছিল না। ওনারা খুবই মানে হেল্পফুল আর কি, কোঅপারেটিভ। আচ্ছা ভাইয়া, এবার এক্সাম রুম এক্সপিরিয়েন্স। রুমে একদম আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, ধরেন কোনোটা ভালো করছেন, কোনোটা হয়তো আপনি একটু সন্দেহ পোষণ করতেছেন যে এটা হয়তো হলো কিনা, বা ধরেন আপনি সঠিকই ছিলেন কিন্তু ভুল করে হয়তো একটা দাগায় ফেলছেন, দেন আপনি হয়তো রিগ্রেট করতেছেন ওইটা কেন দিলাম, বা ধরেন খুব স্ট্রেস হচ্ছে, নিজেকে ঠান্ডা করতে পারতেছেন না, বা খুব ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগতেছে আসলে কোনটা হবে, বা মাথা গরম হয়ে যেতেছে, বা এরকম একটা দোটানার মধ্যে পড়ছেন, এই জিনিসটা কিভাবে ট্যাকেল দিচ্ছেন? আচ্ছা, এটা আমার ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে একটা এরকম ঝামেলা হয়েছে, যে বললাম না যেটা ইন্টারক্যানাল প্রেশার থেকে যেটা আসছিল। তো এইটা করার সময় আমার একটু মানে প্রথম কোশ্চেনটা চুজ করাটা ভুল হয়ে গেছে, বা একটা কোশ্চেন ইজি চলে আসলো, যে বললাম যে প্রিকিউশনের কোশ্চেনটা ইজি থেকে আমার তখন তো মনে হয় এই মনে হয় গেল, কারণ এত ইজি কোশ্চেন তো আসার কথা না। পরবর্তীতে কিভাবে করা যায়, পরে দেখলাম যে না ঠিক আছে। এরপরও হচ্ছে যখন ইয়ে কোশ্চেন গুলো পাইলাম, প্রথম কথা হচ্ছে ওখানে আসলে একটু টাফ হয়, যে নিজেকে একটু কন্ট্রোলের মধ্যে রেখে সব করা আসলে টাফ, তবে নিজেকে সামনে নিয়ে করতে হয়, করার নাই আর কি। ওখানে আসলে এনভায়রনমেন্টটা, এসির বাতাস অনেক ঠান্ডা, কিন্তু ভিতরে ভিতরে মাথা অটোমেটিক ঘামতে থাকে, গা ঘামতে থাকে, যে আমার এই নেক্সট এই স্টেপে যেটা এটা ভুল করলাম না রাইট করলাম, এর উপর নির্ভর করছে পরবর্তী স্টেপ আমার কি হবে। তবে সবকিছু মাথা ঠান্ডা রেখেই দিতে হবে, চেষ্টা করতে হবে সর্বোচ্চ যে স্কিলটা তৈরি করছে ওটাকে অ্যাপ্লাই করার জন্য, তাহলে আমি মনে করি যে সঠিক অ্যান্সার দেওয়া ওখানে সম্ভব। মানে প্যানিক না হয় আল্লাহর উপর ভরসা রেখে একদম ভরসা ঠান্ডা রেখে, মাথায়। right? এই যে সবকিছুর মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা না চাইলে কোনো কিচ্ছু হবে না। মহান আল্লাহ তাআলা সবকিছু যদি ইয়ে করে দেয় তাহলেই সম্ভব। এই এতদূরটুকু আসছি কৃতজ্ঞতা মহান আল্লাহ তাআলার কাছে তো। দ্বিতীয় কৃতজ্ঞতা হচ্ছে আমার পরবর্তীতে যারা সারাউন্ডিং যারা ছিল তাদের প্রতি। Right. এখন ভাইয়া, এই যে পড়াশোনা কি যতদিন করছেন, ধরেন ফার্স্ট টু লাস্ট, শুধুই কি করছেন, মানে রিক্রিয়েশন এটা কি করেন নাই, বা কোনো ধরনের আসলে আনন্দ এরকম কোনো কিছু করছেন, নাকি শুধুই পড়াশোনা? না, সব এইভাবে তো পড়াশোনা করা সম্ভব না। মাঝে যেমন এই লাস্ট ঈদের কথাই বলি, ঈদের দিন জাস্ট হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি গেছি, জাস্ট খাওয়া দাওয়া করছি, সেই দিনটা ছিলাম, আবার রাতের বেলা চলে আসছি।
এই হচ্ছে আমার ঈদের দিকে ছোটখাটো একটু না গেলে তো হয় না, অনেকদিন পর পর বের হলাম, একটু চা টা খেয়ে আসলাম আশেপাশে ছুটির দিনে এরকম। কিন্তু ওই যে রেগুলার যে বের হওয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, এগুলো ছিল না। মাঝে মধ্যে যখন একদম বোর হয়ে যেতাম, মনে হলো যে এখন একটু বের হওয়া দরকার, তখন আর কি বের হতো। এছাড়া তেমন আহ, বের হওয়া হতো না। সবকিছু ত্যাগ করা সোশ্যাল তো মিডিয়া, সম্ভব না। ও সোশ্যাল আমার মিডিয়া, ইউটিউব সবচেয়ে হচ্ছে এগুলো? আমার একটা বড় স্যাক্রিফাইস আরেকটা ছিল, আমি প্রায় 2024 সালের ইয়ের দিকে হচ্ছে ফেসবুক ডিলিট করে দিই। কারণ ফেসবুকে ঢুকলে রিলস দেখতে কোন দিকে যে 1-1.5 ঘন্টা চলে যায় এটা টেরও পাওয়া যায়। এটা একটা ডিলিট করে দিই। এটা শুধু তাই না, আমার গ্রুপে আমরা যারা পড়ছি সবাই ডিলিট করে দিচ্ছি একসাথেই। ডিলিট করে দিই ওই অবস্থায়, পাস করছি যেই দিন সেই দিন হচ্ছে ইনস্টল করছে ফেসবুক। এটা একটা বলতে পারেন যে বড় একটা আমার ইয়ে ছিল, স্যাক্রিফাইসের জায়গা ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে খুব একটা ইফেক্টিভ কাজে দিচ্ছিল না, শুধু একটা ইনফরমেশন কিছু দেয়, পজিটিভ 1% দিলে 5% দেয় যে নেগেটিভ দিচ্ছে। তো এই দিক থেকে আমি মনে করলাম যে সময় নষ্ট হয়, এটা একটু আপাতত সাইড করে রাখি। এটা আসলে আমি ই করতেছি। এবং ইফেক্টিভ এটা, তাই? এফেক্টিভ, হ্যাঁ ডেফিনেটলি এফেক্টিভ। ডিস্ট্রাকশন করে এটা। আমি শুধু পরামর্শ যোগাযোগের জন্য রাখছিলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর সার্চ করার জন্য চ্যাট জিপিটি। এই অ্যাপস দুটাকে সর্বোচ্চ ইউজ করছি। ইউটিউবে কি কি চ্যানেল সাবস্ক্রিপশন করতেন বা কি কি ইউটিউব দেখতেন ভিডিও, যেগুলো রেকমেন্ডেবল? আমি হচ্ছে ওই কেল মার্কসের একটা ইয়ে ছিল, ডক্টর শারনের, ওই ভিডিওটা আমি দেখতাম, প্রায় দেখতাম, সবসময় ওনার ইয়েতে লেগে থাকতাম। আর একটা হচ্ছে ওই স্যান্টক্স একটা ইয়ে আছে, এটা খুব ভালো ইয়ে দেখে। মোটামুটি সবগুলোতেই লগ ইন করা ছিল, কিন্তু সবগুলো দেখা সম্ভব হইতো না। আর্চারিক্স ভিডিও দেখতাম মাঝে মাঝে। এই তিনটা চ্যানেলই মোটামুটি বেশি দেখা হইতো। এগুলো সবসময় না, হঠাৎ হঠাৎ আমার যখন বোর লাগতেছে, পড়াশোনা ভালো লাগতেছে না, তখন আমি মাঝে মাঝে ইয়েটা দেখি। কিন্তু তারপর ওইটা দেখতে যে আবার নর্মাল ভিডিও গুলো চলে আসে, তখন তো সময় নষ্ট হয়। প্রথম হয়তো বোঝা যায় না, পরবর্তী যখন অনেক সময় নষ্ট হয়ে গেছে তখন রাগ উঠে যেতে যে এইটা কেন দেখতে গেলাম। কিন্তু আসলে কিছু করার নেই, চলে আসে অ্যাজ এ হিউম্যান বিং তো। আচ্ছা ভাইয়া, এখন পড়াশোনার একটা আপনি আইডিয়া দিচ্ছেন যে এতক্ষণ 10টা থেকে শুরু করে রাত 2টা 3টা এরকম সময় আপনি পড়তেন, একদম ডিপ ফোকাস, উইদাউট কোনো ডিস্ট্রাকশন। তারপর প্রশ্ন, আপনি প্রথম দিকে ডেইলি কতগুলো প্র্যাকটিস করতেন, বা কোনো টার্গেট থাকতো কিনা যে আজকে আমাকে এতটুকু করতে হবে বা এতগুলো কোশ্চেন সলভ করতে হবে, বা এই সিস্টেমটা মানে পড়ার ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিস গুলো কি ছিল? আমি হচ্ছে প্রথমত ইয়ের পরে ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতাম। একদম প্রথম দিকে শুরু করতাম হচ্ছে 30টা করে দিয়ে, 30টা কোশ্চেন সলভ করতাম। ডে বাই ডে বাড়াইতে লাগলাম। 30টা সব করতে দিকে আমার অনেক সময় চলে যেত, কিন্তু লেগে থাকতাম। একটা পর্যায়ে আস্তে আস্তে 40টা 50টা করতে করতে প্রতিদিন তখন 85 কোশ্চেনটা আমি সিলেক্ট করা শুরু করলাম। এই শেষে হচ্ছে প্রায় 3-4 মাস তো 85 করে প্র্যাকটিস করতাম, কম না করার জন্য। কারণ যে এটা করলে একটা স্কিল, আপনার ধৈর্য, আপনার হচ্ছে কোশ্চেন দীর্ঘ সময় ম্যানেজ করা, বা কোশ্চেন গুলো ক্রিটিক্যাল থিঙ্কিং করা, মাথা গরম করা, সব ওভারঅল মধ্যে একটা নিজেকে অভ্যস্ত করে নাও। এই জন্য এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করা। তো এখানে ভুল হইতো, সঠিক হইতো, ওভারঅল সবকিছু মিলেই আর কি করতাম। আর পড়াশোনার ব্যাপারে বলবো যে প্রথম 1-1.5টার মধ্যে এই কোশ্চেন প্র্যাকটিস হইতে এই রেশনাল গুলো দেখা, এরপর হচ্ছে টপিক করতাম। 2-3 ঘন্টা থাকতো, ওই 2-3 ঘন্টা হচ্ছে টপিক করতাম। টপিক করে আবার পরবর্তী দিনের জন্য প্রিপারেশন, তো ওই যে টপিক করছে ওইটার উপর আবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম যে ঠিক আছে কি। ওকে ভাই, এই যে পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট বা নতুন করে শুরু করতেছে, মানে এন ক্লাসের স্টুডেন্ট আর কি, যে কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে তারা সাকসেসফুল হবে বলে আপনার মনে হয়? যে এই পড়ার প্যাটার্নটা, এই স্ট্র্যাটেজিস গুলো যদি ফলো করে পড়ার ক্ষেত্রে, তাহলে হয়তো তারা অনেক ভালো করবে, বা যেগুলো আপনার মানে ভালো হ্যাবিট ছিল যে এইভাবে যদি পড়ে তাহলে হয়তো পাস করা পসিবল, দ্রুত গুছায় নেওয়া যায় বা এরকম। ওকে, সুন্দর একটা কোশ্চেন। প্রথম কথা আমি বলবো
আপনার থাকে, প্যাশন থাকতে হবে যে আমার এই টার্গেট আমাকে পাস করতে হবে, নিজের মধ্যে একটা নিজেকে তৈরি করে নিতে হবে যে আমাকে যে করে হোক পাস করতে হবে। এই টার্গেটটা নিজের মধ্যে সেট আপ করে নিতে, গোল ঠিক করে নিতে হবে। দেন তারপর হচ্ছে পড়াশোনার ব্যাপারে সিলেবাসটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে। সিলেবাস আমি কোথা থেকে পড়বো, কোনটা পড়া লাগবে আর কোনটা পড়া লাগবে না, এটা একটু জানার একটা। আর শর্টকাট পড়াশোনা করার দিকে যাওয়া যাবে। শর্টকাট করে যত শর্টকাট করে পড়ার চেষ্টা করবে তার ফেলের হার তত বাড়তে যাবে। কারণ যে যত ডিপলি যাবে সে তত ডিপলি কোশ্চেন সে হ্যান্ডেল করতে পারবে। কারণ সবসময় কোশ্চেন ইজি হয়ে ব্যাপারটা এমন, হার্ডও হতে পারে। এই জন্য আমি যারা নতুন তাদেরকে বলবো যে হচ্ছে টপিক ধরে ওই টপিকের মধ্যে একটু মানে যে জিনিসগুলো খুব ইজি তারা সেগুলো তো মাথায় থাকবেই, যেগুলো ইজি না সেগুলো বারবার হচ্ছে মেমোরাইজ করা। তাহলেই দেখা যাবে যে একটা পর্যায়ে প্রথম দিকে হবে না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, একটা পর্যায়ে দেখা যাচ্ছে সবগুলো আস্তে 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 মাথায় ঢোকে। তো যারা নতুন তাদেরকে এটাই বলবো যে আপনারা অল্পতেই মানে ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। এটা একটা দীর্ঘ সময়ের পথ। এই পথটাকে ট্র্যাকের মধ্যে থেকে আস্তে 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 আপনাকে এই ইয়েতে নিজেকে হচ্ছে গড়ে তুলতে হবে। যে পুরাতন মানে কোশ্চেন তো আপনি ইজি কোশ্চেন গুলো তো পারবেনই, যেগুলো নতুন কোশ্চেন যে ট্রিকি কোশ্চেন ওগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করা হবে। কোশ্চেন কমন আসবে না, কিন্তু আপনি স্কিল দিয়ে ওটাকে কোশ্চেন অ্যান্সার করা, এই স্কিলটা তৈরি করে নেন। এটা একদিনও হবে না, এটা শুধু ধৈর্যের ব্যাপার, লেগে থাকার ব্যাপার। তাহলে একটা পর্যায়ে ইনশাল্লাহ হয়ে যাবে। সুতরাং সবাইকে বলবো যারা পরীক্ষা নিচ্ছে ধৈর্য হারা হওয়া যাবে না, লেগে থাকতে হবে এবং নিজেকে প্রতিদিন একটু একটু করে নতুনের সাথে ইয়ে করে দিতে হবে, মানে উপস্থাপন করতে হবে, তাদের সাথে ইন্ট্রোডিউস করতে হবে এবং ওগুলো মেমোরাইজ করতে, তাহলেই হয়ে যাবে একটা পর্যায়ে বড় একটা অ্যাসেট তৈরি হবে। আরো দুইটা প্রবলেম যেটা হয় কি যে অনেকে ভুলে যায় আর অনেকে মাঝপথে ছেড়ে দিতে চায় যে আর না, আর পারবো না মনে হয়। তাদের জন্য কি ধরনের মোটিভেশন? আমরা মানুষ তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক, আর সবচেয়ে মনে ভুলে যাই আমি। কারণ হচ্ছে এই যে 10-12 ঘন্টা ডিউটি করে আসলে সারাদিন কাজের যে প্রেশার, এই সময়টা মানে ব্রেনটা টোটালি আমার পড়াশোনা বাইরে, কাজের প্রতি। ক্যাটল্যাবের কাজগুলো হচ্ছে ক্রিটিক্যাল, এটা সবাই জানে। যেমন একটু এদিক ওদিক হলেও একটা পেশেন্ট মারা যাওয়ার সম্ভব, কারণ এটা হচ্ছে একটা হার্ড নিয়ে কাজ করছেন আপনি। সুতরাং পুরোটাই মনটা ডাইভার্ট থাকে। এই সময় যে আপনি কি পড়ে আসছেন এই 5-6-7-8 ঘন্টা, এগুলো আসলে মাথায় থাকে না। তো আমাকে নতুন করে আসে আবার ভাবতে হয় আমি কি পড়ছি, ওই একটু ভাবতেও দেখা যায় আধা ঘন্টা চলে গেছে। তো ভুলে যাবো, এটাই স্বাভাবিক। আজকে ভুলে যাবো, কালকে ভুলে যাবো, পরশু ভুলে যাবো, তারপর দিন ঠিকই মনে থাকে। বারবার বারবার করে লেগে থাকলে মানে মনে করতে বাধ্য, মানে ভুলে যাওয়ার জিনিসও মনে থাকবে, একটা পর্যায়ে মনে থাকে। আর এনক্লেক্সের কোশ্চেন তো ওইরকম সরাসরি ইয়া দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না। এটা হচ্ছে স্কিল তৈরি করতে হবে। অনেক কোশ্চেন, ক্রিটিক্যাল কোশ্চেন হচ্ছে আপনার কোশ্চেনের মধ্যেই অ্যান্সার আছে, জাস্ট হচ্ছে আপনাকে ওই স্কিলটার মাধ্যমে আপনাকে ওটা বের করতে হবে। একটা ব্যাপার সেটা হচ্ছে মাঝপথে যারা ছেড়ে দেয় তারা বলবো যে গোল ঠিক করতে পারবে, আমাকে করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা করতে হবে যে কষ্ট হবেই, ভাই কষ্ট না করলে কোনো কিছুই সম্ভব না। সেটা এই একজন সফল মানুষকে যাই দেখেন আজকে সফল, সেটা যেই হোক তার পিছনে গল্প দেখবেন সে কত রাত এটার পিছনে সে লেগেছিল, কতবার সে এটাকে ফেল হয়েছে, সে ফেল হবো আবার ধৈর্য হারা হবো, এটা সব কিন্তু ছেড়ে দেওয়া যাবে, লেগে থাকতে হবে। লেগে থাকলে একটা দিন সম্ভব যে এটা যেটার উদ্দেশ্য সফলতা, এটা একদিন পাওয়া যায়। সুতরাং যারা মাঝখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করে আমি বলবো যারা এই কাজটা না করেছেন, কারণ অনেকটা পথে তারা পাড়ি দিয়ে আসছে, আরেকটু হয়তো কষ্ট করা লাগবে, তাহলেই হয়তো একদিন সেই সাকসেসের সেই স্টোরিটা সে নিজের মধ্যে উপলব্ধি করতে হবে। সুতরাং আমি যারা মাঝখানে ছেড়ে দেয় তাদেরকে বলবো যে ছেড়ে না দিয়ে ধৈর্য ধরে পড়াশোনা কন্টিনিউ করা হবে। আর ভাইয়া অনেকে বলে যারা পাস করে তারা তো মেধাবী, ভালো জায়গা থেকে পড়াশোনা করে, ধরেন তাদের ব্রেন ভালো, হ্যাঁ এরকম বলে আমাকে তারা তো সম্ভব না, আমি তো এরকম, আমার তো ওই ভালো এডুকেশন নাই, ভালো ব্যাকগ্রাউন্ড নেই, তো আমার দ্বারা তো আসলে সম্ভব না। তো এইরকম তো এদের জন্য কি বলা যায় যে অনেকেই বলে কমপ্লেন করে? এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা স্বভাব বলা যেতে পারে, যে কোনো কিছু না হইলে
যে এটা আমার দ্বারা হবে না, এটা আসলে তারা পারছে, তারা কারণ অনেক মেধাবী। আসলে মেধাবীটা নির্ভর করতেছে হচ্ছে উম, এই সবকিছু আল্লাহ প্রদত্ত সিলেক্ট করে, এটা সত্যি কথা, কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে। আল্লাহ তার এমনি হাত দিয়ে যাবে না, চেষ্টা করে নিয়ে আসতে হবে। সুতরাং আপনাকে ওই মেধার চেয়ে হচ্ছে আপনি কতটুকু হচ্ছে এটাকে ইফোর্ট দিচ্ছেন। আমার একটা টিচার ছিল, উনি বলতো, আমাদের যে ফার্স্ট বয় ছিল, সত্যি কথা বলতে উনি এত মেধাবী ছিল, অনেক মেধাবী। মানে নার্সিং এ উনি এমনি অ্যাজ ইউজুয়াল যখন আমি ইন্টার করতাম, তো ওই আমার বন্ধুটা হচ্ছে এখন উনি টিচার, বাট সত্যি কথা বলতে আমার চোখে দেখে আজ পর্যন্ত যত ভালো স্টুডেন্ট দেখছি তার মধ্যে ও একজন অন্যতম। সুতরাং আমি যে টিচারের কাছে পড়তাম উনি বলতো মুরাদ, যে দায়ে ধার আছে সে তো কাটবেই, যে দায়ে ধার নাই তাকে কাটানোর জন্য কি করতে হবে, বারবার শান দিতে হবে আর ওটাকে ইউজ করতে হবে। সুতরাং যার ব্রেন মনে করবে যে আমার এটা তো হচ্ছে না, তাকে বারবার চেষ্টা করতে হবে। সে একবারে কাটবে, সে একে 10 বার দিত, ব্যাপারটা এটা, পার্থক্য এটাই। সে একদিনে পারছে, আপনাকে 5 দিন লাগবে, পার্থক্য এটাই। সে বারবার চেষ্টা করতো, তাহলে একটা পর্যায়ে দেখবে যে সে এটা কাভার করে দিত। সুতরাং যাদের ব্রেন ভালো তারা হয়তো একবারে পারবে, যাদের একটু ব্রেন হালকা মনে হয় যে একটু তারা বারবার চেষ্টা করবে, একটা পর্যায়ে ঠিকই সফল হবে। সুতরাং ওই যে ধৈর্য ধরতে হবে, স্বপ্ন ঠিক রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা একদিন পাবো ইনশাল্লাহ। ভাই এমন আপনার থেকে শুনতে চাই যে যেই কোড গুলো বা যেই স্টোরি গুলো আপনাকে আসলে এই যে পথটাকে ধরে রাখতে হেল্প করছে, ধৈর্য ধরে লেগে থাকতে, হ্যাঁ, এরকম কোনো মজার কোনো স্টোরি অথবা কোনো এক্সাম্পল অথবা কোনো ফেভারিট কোড? রাইট। আমি মাঝে মধ্যে খুব হয়ে যেত, হতাশ হয়ে যেতাম, আসলে কি পাশ করতে পারবো, এতদিন সময় দিচ্ছি, আসলে পাশ করতে পারবো কিনা বুঝতেছি না, নিজে মাঝে মধ্যে একদম হয়ে যায়, কিন্তু কখনো পৌঁছায়নি। যেই জিনিসটা আমি বারবার করতাম, আমি ইউটিউবে হচ্ছে ভিডিও দেখতাম, নাসার ভিডিও দেখতাম, ইউএস এর বড় বড় হসপিটালের নার্সদের অ্যাক্টিভিটি গুলো দেখতাম। এটা কি হয় কি, নাসা বিভিন্ন ভ্রমণ করতে চাই, আমেরিকায় গেলে এভাবে ঘোরা, ওই নাসার স্পেস গুলো ঘুরে দেখা যায় ভিজিটিং ইয়াতে। এটা আমরা বইয়ে পড়ছি যে এখান থেকে না চাঁদের দেশে যাওয়া যায়, ঠিক এই জায়গা থেকে উড়াল দিচ্ছে। আমি ওই জিনিসগুলো উদাহরণ করতে, আমি যদি যেতে পারি তাহলে এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে পাবো, যেগুলো বইয়ে পড়ছি সেগুলো হচ্ছে বাস্তবে আসলে দেখতে পাবো। এগুলোকে আমি নিজেকে মোটিভেশন করার জন্য আসলে দেখতাম। যখন খুবই হয়ে যেত আমি ওই সূরা শুনতাম, ঠান্ডা মাথায় একদম রিল্যাক্স মতো সূরা শুনতাম। তারপর বিভিন্ন ওই ইসলামিক যে স্কলারদের ঠান্ডা মাথায় সাকসেসের হিস্ট্রি গুলো শুনতাম, লাইট ফ্যান বন্ধ করে লাইট বন্ধ করে দিয়ে একদম অন্ধকারের মধ্যে শোনার চেষ্টা করতাম। এতে করে হয় কি, মন যে উতলা মন এটা ঠান্ডা হয়ে যায়, আর ওই ভিডিওগুলো দেখলে মনের মধ্যে ইন্সপায়ার হয়, ইন্সপিরেশন চাপতে, তখন আবার শুরু করতাম। এটা মোটামুটি আমার জন্য একটা ভালো একটা ছিল, খুব কাজে দিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনকে ঠান্ডা করার জন্য নামাজের উপরে আর কিছু না, নামাজের পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিশ্চয়ই এটার একটা ব্যবস্থা, আল্লাহ একমাত্র এটার সমাধানকারী। কোন কোড ভাইয়া, এই যে দেখেন একবার না পারিলে দেখো শতবার, অথবা এমন কোন কোড যে ধরেন যে ছেড়ে দিলেন তো হেরে গেলেন, এইরকম কোন ফেভারিট কোড আপনার কাছে আছে কিনা যেগুলো আপনাকে কন্টিনিউয়াস মোটিভেট করতো, যেটা আপনি শেয়ার করতে চান মানুষের উদ্দেশ্যে? অ্যাকচুয়ালি হচ্ছে ওই কোড বলতে ওইরকম কোনো কোড ছিল না, যেটা আমি ডিমোটিভেটেড যখন হয়ে যেতাম তখন আমি এই জিনিসগুলোই করতাম। প্রথম কথা হচ্ছে সূরা শুনতাম, আর হচ্ছে ওই ভিডিওগুলো দেখতাম, নামাজ তো পড়তাম এবং আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতাম। এই জিনিসগুলো আমি, তাছাড়া স্পেসিফিক কোনো ওইরকম কোনো কোড ছিল না। ছেড়ে বলতে হেরে যাবো ওইরকম কোনো চিন্তা করতাম না। ছেড়ে দেওয়ার কোনো কোশ্চেন মাথার মধ্যে কখনো ঘরে নাই যে আমি ছেড়ে দিব। হয় এবার না পারলে আমি আরেকবার পাবো, আরেকবার না পারলে আরেকবার, পাস করতে হবে। এনি হাও, আজকে পারবো না কালকে পারবো, টার্গেট এটাই ছিল। এটাই ডু অর ডাই, মানে আমি টার্গেট ঠিক করছি যে আমি ইনশাআল্লাহ একদিন না একদিন পাস করব, ইনশাআল্লাহ পাস করব, আমার চেষ্টা আমি করব, আর আল্লাহর হেল্প নিব। দেওয়ার মালিক আল্লাহ। এই তিনটা যদি কম্বিনেশন করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে এটা আশা করা যায় ইনশাআল্লাহ। জি জি, এটাই 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 আর মনটাকে শান্ত করার জন্য ওই তিনটা কাজ করতাম।
আর নামাজের মাধ্যমে তো আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই আল্লাহ তাআলা দিয়ে দেন। জি জি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে। ওকে ভাইয়া, এখন অনেক কথাই হলো। এখন ধরেন আমাদের যে লাস্টের দিকে চলে আসতেছি, তো তারা আসলে এনক্লেসের প্রিপারেশন নিতে চায়, স্বপ্ন দেখছে বা পরীক্ষা দিতে চায়, তো তারা কি ইজি এনক্লেসের উপর আস্থা রাখতে পারে, আমাদের কোর্সে ভর্তি হতে পারে? তারা কি এই ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, সুন্দর সুন্দর কোশ্চেন করেছেন। আসলে সত্যি কথা বলতে আমি বললাম যে প্রথম থেকে আজ পর্যন্ত এবং অনেক পথগুলোই অতিক্রম করে আসছে, অনেকগুলোর সাথে ইনভলভ ছিলাম। তো এটার মধ্যে একটা অন্যতম পার্ট ছিল হচ্ছে ইজি এনক্লেস। তো ওই বললাম আমার আপু প্রথমে আমাকে ইন্সপায়ার করছে এখানে ভর্তি হওয়ার জন্য। আমি আসলে ইজি এনক্লেস সম্পর্কে জানতাম। পরবর্তীতে এখানে যে জিনিসটা আমি বলবো, ইজি এনক্লেস অবশ্যই হচ্ছে একটা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করার জন্য অগ্রণী ভূমিকা রাখে, যেটা ক্লাসগুলো ঠিকঠাক মতো পড়ায়। ক্লাসগুলো যেটা আমি হয়তো ভালো কথা অনেক বলা যাবে, ভালো অনেক কথা, কিন্তু ছোট ছোট দু একটা জিনিস আমার কাছে একটু ইয়া মনে হয়েছে, এগুলো কারেকশন করলে আরো ভালো হবে। সেটা হচ্ছে সময়ের একটা ব্যাপার থাকে, সময়টা একটু এলোমেলো হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে ক্লাসগুলো হচ্ছে পরীক্ষার ব্যাপারটা রেজাল্ট সবসময় আপনারা দিচ্ছেন একটু গুড সাইন। আপনার গুড সাইন হচ্ছে সব সিলেবাস কমপ্লিট করেন। ইজিএন ক্লাসকে নতুন স্টুডেন্ট যারা বলবো তাদেরকে অবশ্যই একটা পছন্দের একটা স্থান হতে পারে, কোচিং হতে পারে। সেটা হচ্ছে এর কারণটা হচ্ছে তারা আপনারা মোটামুটি সিলেবাস গুলো কমপ্লিট করেছেন, এবং সেই সাথে হচ্ছে পরবর্তীতে আফান সাহেব বা মোটামুটি একটা যোগাযোগ রাখেন কিভাবে করা যায়, পরবর্তীতে আপনি কি করছেন। তো এই জন্য বলবো যে পড়াশোনা অবশ্যই ডেফিনেটলি আপনারা ভালো করেন, লেকচার গুলো ভালো দিচ্ছেন, দুইজন লেকচার খুব চমৎকার লেকচার দিতেন। তো এইটাকে একজন নতুন স্টুডেন্ট হিসেবে যারা আসবে তাদেরকে বলবো যে হ্যাঁ, এই যে ইংলিশ একটা উইও হতে পারে, আপনার সঙ্গী হতে পারে এই যাত্রা। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ভাইয়া আমরা একটু লাস্টে বলতে শেষের দিকেই সেলিব্রেশনের ব্যাপারটা ধরেন, যখন আপনি রেজাল্টটা শুনলেন, রেজাল্ট কি আপনি নিজে দেখেছেন নাকি অন্য কেউ দেখে দিছে? বা না না, আমি দেখছি। আচ্ছা, দেখেন ধরেন রেজাল্টটা দেখলেন যে আলহামদুলিল্লাহ পাস, হ্যাঁ, দেন ওই সময়টা আপনার কেমন ছিল এবং কিভাবে সেলিব্রেট করছেন? সত্যি কথা বলতে আমি প্রথম যখন রেজাল্টটা দেখি, আমি প্রথম কথা আল্লাহ তাআলার কাছে হচ্ছে শুকরিয়া করতে আগে 2 রাকাত নামাজ পড়ছি যে আল্লাহ তাআলা আমাকে ভালো একটা সাকসেস দিয়েছে। সত্যি খুবই ভয় ছিলাম। এটাই আমার সেলিব্রেশন প্রথম ইয়েটা হচ্ছে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে জানাইছি আল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া। দেন হচ্ছে আমার ওয়াইফকে জানাইলাম যে আমি পাস করছি। তো ওরা তো খুব খুশি, সবাই খুশি, অনেক হ্যাপি। তারপর আরফান সাহেবকে জানাইলাম। আরফান সাহেব ও সবসময় যোগাযোগ রাখতো যে ভাই কি অবস্থা, কতদূর কি। তো ওকে জানাইলাম। আমার যারা ইয়ে ছিল, তাদের কলিগ ছিল বা আমার রিডিং পার্টনার যারা ছিলেন তাদেরকে জানাইলাম। ওভারঅল সবকিছু মিলে বা আমার যারা জুনিয়র কলিগ গুডু হিসাব যারা ছিলেন নাকি, আলহামদুলিল্লাহ তারা যারা একদম কাছের লোকজন তাদেরকে জানালাম। সবাই খুব ভালো একটা ইয়ে করছে, আর আপনাদের ইয়ে থেকে মোটামুটি ভালো একটা ইয়ে দিছে। এটাই, এভাবে সেলিব্রেশনটা কি। আর ঢাকাতে আসার পরে যে আমার রিডিং পার্টনার যারা ছিল, আমি যদি আমি প্রশ্ন বড় সুন্দর করে কেক নিয়ে আসে, আমরা কেক পর্যন্ত কাটছি। তো ওরা আয়োজন করছে, অ্যাকচুয়ালি আমি মনে করছি কারো বার্থডে হতো এই জন্য কেক নিয়ে আসছে, কিন্তু আসলে দেখছি না, বার্থডে না, এটা কেকের জন্য ওরা খাবারটা ওরা আয়োজন করছিল। ধন্যবাদ আমার আপুকে, জুলিয়া আপুকে বা মৌসুমী আপু, তিথি আপু, শিল্পী আপু, ওনারা খুব ভালো একটা আয়োজন করছে। আমি সত্যি কথা বলতে এতগুলো বোনের মধ্যে আমি একাই ভাই একটা। তো সেই যে ভাইয়ের জন্য আসলে সর্বোচ্চ ওনারা একটা ইয়ে করছে, আয়োজন করছে। আসলে ওনাদের প্রতি আসলে কৃতজ্ঞ। রাইট, এই ধরনের একটা আনএক্সপেক্টেড একটা সেলিব্রেশন, আসলে যেটা এক্সপেকটেশন ছিল। রাইট। দেন ভাইয়া আপনার বাবা মাকে কিভাবে জানালেন, তারা কেমন করে ওকে জানাই না আপু, আসলে পড়াশোনা এত বেশি উনি জানে না, খালি আমাকে একটা বলছে তোমার জন্য ভালো কিনা। তো ভালো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো অন্যান্য ভাই ভাবি যারা ছিল তারা সবাই হ্যাপি, কিন্তু এখন ওনাদের সবার চিন্তা পরবর্তী পথ কেমন হবে, এর পরবর্তীতে কি করবে, এটা আমারও কোশ্চেন, এখন কি হবে। এই পর্যন্ত একটা আশার কথা আসলাম, এখন কতটুকু আগাইতে পারে। দেন
সেলিব্রেশন হলো ভাইয়া। এখন ধরেন বেস্ট মোমেন্ট, আলহামদুলিল্লাহ একটা ভালো একটা সময় যাচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানিতে, যে আল্লাহ এত বড় একটা স্যাক্রিফাইস করে এত বড় একটা রিওয়ার্ড। আপনি ধরেন এই জীবনে যত অর্জন করেছেন কোনটা সবচাইতে বেশি ভালো মোমেন্ট হিসেবে আপনার মনে খুশির দিন। হয়েছে? সবচেয়ে খুশির দিন ছিল এসএসসি রেজাল্টের দিন, সেকেন্ড ছিল লাইফ, ঠিক সেম এই এনক্লেক্স পাশের দিন। এই দুটা দিন খুব খুশি হয়েছিলাম, যেটা গভর্নমেন্ট জব পাই আমি এত খুশি হই নাই। গভর্নমেন্ট জবে আচ্ছা জব হয়েছে, আচ্ছা ঠিক আছে, বাড়িতে যে আমার জব হয়েছে, কিন্তু জব পাওয়ার পর যে একটা স্যাটিসফ্যাকশন ওই রকমও কখনো ইয়া হয় না। বাট এসএসসি রেজাল্টের পরে একটা আবার খুব একটা মনের মধ্যে গিয়েছিল, কারণ ওই সময় ক্লাস খুব কম পাইছিল, লোকজনই পাইছিল, সেটা মানে আমি একজন ছিলাম যে ওই কান্ডারের মধ্যে। দেন হচ্ছে এই এনক্লেক্স পাস করার পর, কারণ এটাও ছিল দীর্ঘযাত্রা, অনেক কষ্ট সহ্য করার পর আল্লাহ তাআলা এটা দিছে, এই জন্যই হয়তো বা এই মনের মধ্যে এই ফিলটা হয়তো আসছে। ভাইয়া এখন এনক্লেক্স পাস করার কি কোনো সিক্রেট আছে বলেন, যদি কোনো সিক্রেট থেকে থাকে তাহলে বলেন। সিক্রেট একটাই, পড়াশোনা, পড়াশোনা উইথ কোশ্চেন প্র্যাকটিস, এই দুটো, আর প্রপার গাইডলাইন। সেটা আমি বলবো না কোন কোচিং থেকে আপনারা করবেন, আপনারাই নির্ধারণ করে নিতে হবে যে আপনি কোন কোচিং থেকে করবেন। তবে যেটাই করেন একটা ভালো একটা যে ট্রিক্স এর মধ্যে রাখবে, আপনাকে শিডিউলের মধ্যে রাখবে, গুড একটা প্রপার ইনস্ট্রাকশনের মধ্যে রাখবে, সেখানেই আপনারা থাকেন। যদি ভর্তি হন তবে ইজি এনক্লেক্স একটা পার্ট হতে পারে। আমাদের লাস্ট আর উপদেশ, যদি কোনো উপদেশ থাকে যারা নতুন, আপনার ফলোয়ার যারা আপনাকে ফলো করছে, যারা আপনাকে কংগ্রাচুলেট করতেছে, আপনার সাকসেস স্টোরি দেখে আপনার মতো হতে চাই, যে মুরাদ ভাইয়ের মতো আমিও একদিন এনক্লেক্স পাস করতে চাই, এরকম একটা সেলিব্রেশন করতে চাই, তো তাদের জন্য ফাইনাল কোনো যদি পরামর্শ থাকে সেটা দিয়ে আপনি ক্লোজ করে দিতে পারেন। গুড, খুব ভালো কোশ্চেন। সেই সাথে আমারও একটা কোশ্চেন আছে ইজি এনক্লেক্স এর প্রতি, আমি আমার কাছে বলি, তারপর একটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যারা নতুন আসতে চাই তাদের প্রতি একটা মোটিভেশনাল স্পিচ থাকবে আমার, বা উপদেশ থাকবে, যে আপনাদের ওই গোলটা ঠিক করতে হবে আগে। যদি আপনারা আসলে বাইরে একটা ভালো কেরিয়ার করতে চান, বা দেশকে প্রেজেন্ট করতে চান, নিজের প্রফেশনকে প্রেজেন্ট করতে চান, বা কোনো স্যাটিসফ্যাকশন কারো যদি, তো এই ওভারঅল সবকিছু মিলেই যদি আপনি দেশের বাইরে নিজেকে মেলে ধরতে চান, তাহলে আমি বলবো যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পথ হতে পারে, বা একটা ভালো পথ হতে পারে। এই পথে আপনারা আগাইতে পারেন, এবং সেটা খুব স্ট্রাগলের মধ্য দিয়ে আপনাকে অর্জন করতে হবে, এটা মাথায় রেখেই আপনাকে আগাইতে হবে, কারণ এটা ইজিলি পাওয়া সম্ভব না। সুতরাং দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এটা মাথায় রেখে হার্ড ওয়ার্কিং করতে হবে, এটা মাথায় রেখে, এবং সে ওয়েতে আপনাকে একটা পর্যায়ে যায় এটা আপনার অর্জন করা সম্ভব। সুতরাং যারা এরকম বাইরে যাওয়ার একটা আছে, পরিকল্পনা আছে, নিজেকে প্রেজেন্ট করার, ওই লেভেলে প্রেজেন্ট করার জন্য ইচ্ছা আছে, তাদেরকে আমি বলবো যে তারা ধৈর্য ধরে গোল ঠিক করে কঠিন পরিশ্রমের মাধ্যমে গুড ট্র্যাকে থেকে একটা পর্যায়ে এটা অর্জন করতে আপনার সম্ভব হবে, এটা আমি আশা করি, এবং এই ওয়েতে আপনাকে আসতে হবে। ওকে ভাইয়া, পড়াশোনার ব্যাপারে এটা নিজের কাছে, কে কতটুকু কিভাবে করবে নিজেই ঠিক করে নিতে হবে। হ্যাঁ, তাহলে ভাইয়া আমরা এই ইন্টারভিউ পার্ট শেষ করে দিতে পারি এইখানে। আমরা আপনার সাথে এখন আপনার সাথে আমরা এখন আরো আপনার সাথে আমরা কথা বলতে পারি, ইনফরমাল যে কোনো কথা, যে যদি থাকে কোনো প্রশ্ন বলতে পারেন, আপনি বলেন। এটা ওই ইন্টারভিউ ও আচ্ছা, ওকে ওকে, সেটা হচ্ছে ইয়ার পরে এক্সাম পাস করলাম, এর পরবর্তীতে ইজি এনক্লেক্স আমার পাশে কিভাবে থাকবে? ও আচ্ছা, অবশ্যই ভাইয়া, হ্যাঁ আপনার পাশে আমরা আছি। আমরা যেহেতু আগে আগে যাচ্ছি, যে ধরেন আমরা পাস করলাম, তারপরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ইংলিশ পাস করা, দেন যে কোনো একটা এজেন্সির সাথে কন্ট্রাক্টে যাওয়া, হয় সেটা ডিরেক্ট হায়ার হোক অথবা এজেন্সি হোক, দেন তাদের সাথে কমিউনিকেট করে দেওয়া। হ্যাঁ, যে আপনি একটা সিভি বানালেন, হ্যাঁ আমরা আপনাকে ফরম্যাট দিলাম, ওই সিভিটা নিয়ে আপনি কয়েকটা এজেন্সি আছে যেগুলো খুবই ভালো ভালো মানের, মানে বেস্ট অফ দ্য বেস্ট,
তাদের সাথে আপনি কমিউনিকেট করবেন। হ্যাঁ, মানে সিভিটা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ইমেইলের মাধ্যমে বা আপনার যে ব্যক্তিগত তথ্য, নাম, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দিয়ে তাদের সাথে আপনি আবেদন করবেন। দেন আবেদন করার পরে ওরা আপনাকে ইন্টারভিউ কল করবে যে মুরাদ সাহেব, আপনার সাথে আমাদের কথা বলা দরকার, এই দিন এই তারিখে কথা বলবেন। কথা বলে আপনাকে ওরা যখন মনে করবে যে না, আপনার যেহেতু এনক্লেভ পাস করা, তার মানে আপনি অলরেডি কোয়ালিফাইড আরএন, কাজ করতে পারবেন। আর যারা কোয়ালিফাইড আরএন তারা কিন্তু ইংলিশের যে চ্যালেঞ্জ এটাও কিন্তু নিতে পারে, তারা ইংলিশও পাস করতে পারে, তারা এটা বিশ্বাস করে। দেন তারা কিন্তু একটা কন্ট্রাক্টে যায়। তো ওই ব্যাপারগুলোতে আপনাকে গাইড করা। হ্যাঁ, দেন যতদিন না আপনি ইউএসএ যাচ্ছেন ততদিন আমরা যেভাবে আগাচ্ছি আমাদের সাথে সাথে আপনাদেরকে নিয়ে আগাবো। এটাই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত আপনাদের সাথে আমাদের সম্পর্ক, এবং পরেও তো আমাদের সাথে সম্পর্ক থাকবেই, যে আমরা এত বাংলাদেশি ভাই বোন। হ্যাঁ, তাছাড়া হ্যাঁ, সব সময় আমাদের সাথে কানেকশন থাকবে। আমরা সব সময় একজন আরেকজনের একটা ফ্যামিলির মতো, কারণ আমরা নার্স বলতে নার্সিং একটা ফ্যামিলি, ইজি এনক্লেভস, হ্যাঁ ইজি এনক্লেভস এটা আরেকটা ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে ফ্যামিলি। দেন আমরা এভাবেই আমরা আগে যাবো ভাইয়া। না, সর্বোপরি আমাদের তো পরিচয় একটাই যে আমরা সবাই নার্স। রাইট। যারা বিভিন্ন জায়গা থেকে পাস করতেছে ওরাও নার্স, আমরাও নার্স, সুতরাং সবাই নার্স, আমরা একই কমিউনিটি। সুতরাং সবাই একসাথেই ইয়ে করবো, এটাই স্বাভাবিক। এই হলো আমাদের, হ্যাঁ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য পরবর্তী স্টেপে যেভাবে আমরা আপনাদের পাশে থাকবো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর